বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াবাস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাশেমি পাপিয়া এবং আমার ডানের রয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে আমার প্রথম প্রশ্ন, দেশ চালাচ্ছে কে এই মুহূর্তে? বাংলাদেশ আসলে কে চালাচ্ছে? দেশ চালাচ্ছে কি, এটা সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন। যে প্রকৃত অর্থে যারা বসে আছে তারা যে কথাগুলো বিগত দিনে বলে আসছে, তাদের নেতৃত্বেই যদি বাংলাদেশ পরিচালিত হতো তাহলে এত অরাজক পরিস্থিতি, এত মৌলবাদী সংগঠনের উত্থান বলেন আর সুযোগ সুবিধা প্রদান বলেন, তারপরে যখন তখন রাস্তাঘাটে মিছিলে একবারে সকাল থেকে রাত 12টা পর্যন্ত নাভিশ্বাস মানুষের ট্রাফিক জ্যাম, এই তিতুমির কলেজ আর এই 7 কলেজ নিউ মার্কেটের এখানে, তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি, ছিনতাই থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশ স্থবিরতা প্রকাশ করছে, স্থবির হয়ে বসে আছে। প্রশাসনে এক ঢিলাঢালা অবস্থা, কোনো ইন্টারেস্টই নাই। তো যারা এ যাবৎ আকাম কুকাম করছে তাদের ইন্টারেস্ট না থাকাটা একরকম, কিন্তু যারা ডিপ্রাইভ হয়েছে, আকাম কুকামের বিপক্ষে ছিল, স্বৈরাচার সরকারের আচরণের বিপক্ষে ছিল, তাদের তো অন্তত পক্ষে আন্তরিক সহকারে চেয়ারে শুধু ঢিলাঢালা হয়ে বসা না, খুব স্বতঃস্ফূর্ত সক্রিয়ভাবে বসে পরিস্থিতিগুলো সামাল দেওয়া উচিত। এইখানে ব্যস্তিকারী জিম্মি হয়ে যাচ্ছে। যে যখন যাচ্ছে ক্ষমতা, তাদের উচ্চভিলাষের এবং তাদের স্বার্থ চরিতার্থ করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, মানুষের প্রত্যাশাটা পূরণ হচ্ছে না। এখন এত 15টা বছর আন্দোলন, রক্তক্ষয়, অপহরণ, গুম, হত্যা, এত কিছুর পর একটা পরিবর্তন আসলো। এই পরিবর্তন এরকম স্থবির, নির্ভীক, ঢিলে ঢালা কি করে আর সারাদিন বাংলাদেশের মানুষ জানে না। এই যে একটা পরিস্থিতি, এইটা কারোর কাছে বোধগম্য নয়। এবং এদের কারণটা কী রকম, এটাও আমরা বোধগম্য নয়। কারণ তারা যখন অপকর্মের বিরুদ্ধে সমালোচনা করেছে, যে স্পিরিটটা তাদের ছিল, তাহলে অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে যে বসানো হয়েছে, রাষ্ট্র পরিচালনার স্পিরিটটা মানুষ কিন্তু সেরকম ডেসপারেট ওয়েতে আশা করেছিল। কিন্তু তাদের ডেসপারেট ওয়েতে যে আশাটা করেছিল, সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না। কারণটা কি? তাহলে তাদের নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে। এখানে ধরে নেওয়া হয় তাদের এজেন্ডা আছে। তাদের এজেন্ডা থাকার কারণে তারা হয়তো রাজনৈতিক সংগঠনকে করবে, সমর্থন দেবে, সেইটা নিয়ে তারা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। কারা ক্ষমতায় আসবে, কারা বিরোধী দল হবে, তারা এখন থেকে হয়তো সেইগুলা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা এবং চিন্তিত, যার কারণে ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানি, এইরকম একটা নিরাপদ জায়গায় যেতে চাচ্ছে। কিন্তু রাষ্ট্র পরিচালনা করলে নিরাপদ জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো একটা ভালো কাজ করতে গেলে 100% মানুষ যদি সন্তুষ্ট না হয়, অন্তত 90% মানুষ সন্তুষ্ট হবে, এই চিন্তা করেই কিন্তু কাজ করতে হবে। যে 10% মানুষ আমার যে কোনো কাজের সমালোচনা করলে করতেই পারে, কিন্তু এরা তো 1% মানুষের পক্ষেই কোনো কাজ করছে না। তারপরে যেভাবে রাজনৈতিক কিছু কিছু সংগঠন, হুজুররা তাদের হচ্ছে হুজুরদের ওটাকে কি বলে, মুরিদ নিয়ে, তারপরে যে ইসলামিক দলগুলো নিয়ে যে চলছে, এতে তো ইসলামিক দল এক একজন এক একপন্থী, এক একজন এক একটা জিনিসের সাথে পার্থক্য, ভিন্ন মত পোষণ করে। তাহলে তারা কিন্তু ইসলামকে বিতর্কিত করছে, এক একটা দর্শন মানতেছে না। তাহলে আল্লাহর পথ, নবীর পথ, রসুলের পথ তো একটাই পথ। এই পথে তো কোনো বিকল্প ভিন্ন মতের পোষণ করার কোনো সুযোগই কিন্তু নাই। তাহলে ইসলামিক চিন্তাবিদদের ভিতরে এত মত পার্থক্য কেন? এগুলো তো মুসলমানদেরকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের একটা অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছে এবং অন্ধকারে ঢিল মারতেছে। এবং আপনি দেখেন এগুলোর ভিতরে রাজনৈতিক সংগঠন যারা 86 সালে এরশাদের সাথে নির্বাচন করলো, আবার 90 সালে 91 নির্বাচনে বিএনপিকে 2টা মহিলা এমপি দিয়ে সমর্থন করলো, আবার 94-এ আওয়ামী লীগের সাথে চলে গেল এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আবার 96 সালে দেখা গেল যে ওনাদের নেতা গোলাম আজমের বাসায় তসবি টুবি নিয়ে হাজির হয়ে গেল, আবার ধরেন যে 2001 সালে মন্ত্রিত্ব নিল। এটার ঘানি আমাদেরকে এখনও টানতে হচ্ছে, গ্লানি টানতে হচ্ছে। তারপরে যুদ্ধ অপরাধের বিচার বাংলাদেশের মানুষ আমরা সবাই চাইছি, কিন্তু যুদ্ধ অপরাধের বিচার ত্রুটিপূর্ণ হোক এটা কেউ চাই নাই। তো বিচার করতে যে ত্রুটিপূর্ণ দিকগুলো কিন্তু বিএনপি পুঙ্খানুপুঙ্খরূপে আইনগতভাবে আলোচনা করছে। তাহলে আমরা তো যে কোনো অপকর্মের বিরুদ্ধে যে একটা স্ট্যান্ড থাকবে, ইস্যু থাকবে, কিন্তু ইস্যুটাকে যথাযথ ধারাবাহিকভাবে পরিচালিত করাটাই হচ্ছে রাষ্ট্র এবং
বিচারের মানদণ্ড হওয়া উচিত। কিন্তু আমার মন মতো যদি আমি অপব্যাখ্যা করি, অপপ্রচার করি, অপপ্রয়োগ করি, এতে হচ্ছেটা কি, যে আইন তার স্পিড হারাচ্ছে, আইনের প্রয়োগের ব্যত্যয় ঘটছে। এই যে ব্যত্যয়গুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, এখন ধরেন কে বিএনপিকে চ্যালেঞ্জ করে বসলো, কে কি করলো, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে, অনেক আন্দোলন করছে, তারা বলছে আমরাও 15 বছর করছি, 15 বছর করে আমরা অপহৃত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যে আমাদেরকে ফেলে দিচ্ছে, গুম হয়েছে, ইলিয়াস আলীর খবর নাই, মৃত্যুর দিন নাই, চৌধুরী আলম কোথায় পরিবার জানে না, জনিকে কিভাবে অন্তঃসত্ত্বায় স্ত্রীকে রেখে তাকে হত্যা করে ফেলে দিল, জিকরগাছার নাজমুল এখন পর্যন্ত নাই, লাশ উত্তোলন হলো। এই যে পরিস্থিতিগুলো তো স্যাক্রিফাইসের অংশ, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের অংশ। আমি বীজ জমি চাষ করলাম, বীজ দিলাম, পানি দিলাম, গাছ উত্তোলন করলাম, ফসলটা তোমরা ঘরে নিয়ে গেলা, কারণ তখন সামরিক বাহিনী সমর্থন দিল যে না, এইভাবে আর রক্তক্ষয়ী সংঘর্ষ করে লাশ বৃদ্ধি করা যাবে না। যেই সমর্থনটা ওনারা তখন আমাদেরকে কোনোদিনই দেয়নি, কারণ 18 নির্বাচনে দেখেন তৎকালীন সেনাপ্রধান ওই নির্বাচনকে সমর্থন দিছে, 14 পৃথিবীর সেরা নির্বাচন বলেছেন, ওইটাকেই দিছে, পিঠা উৎসবে গেছে, নির্বাচন উত্তর চালের আটা রুটি, ভুড়িভোজ, খাসির মাংস, হাঁসের মাংস কষা, পিঠা পুলি, রসের পিঠা, কত কি খাইছে তারা, এগুলো বাংলাদেশের সব মানুষই জানে। তাহলে একটা রাজনৈতিক সংগঠন জীবনের সর্বোচ্চ ত্যাগ করে আন্দোলন করতেছে, রাজপথে থাকছে, কোথায় পরিবার, কোথায় পরিজন, হাওড়ে বাউড়ে, রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে, সর্বত্রই। অথচ দেখেন আমাদেরকে তারা কোনোভাবেই একটা সেফ জায়গায় নিয়ে এসে রাজনীতিবিদদের হাতে রাজনীতির যে ক্ষমতায়ন, কি রাজনীতিবিদদের পরিবর্তনের মধ্যে রাজনীতিবিদরা আসা, এই পরিবেশটা ওই 111-এর তৃতীয় পক্ষ ঠিক আছে আসলো, ছেলেপেলেদের প্রতি আমাদের সহানুভূতি, আমরা সামনে চলে আসলে জামাত বিএনপি বলবে, দূরে থেকে যতটুকু পারলাম করলাম। এখন ওনারা বলেন, যেটা বলছে শুনছি যে বিএনপির কাছ থেকে সমর্থন কম পাইছে, জামাত ইসলামের কাছ থেকে বেশি পাইছি, জামাত সেই ঋণ যদি তারা পরিশোধ করতে যায়, জামাতের অনেক সমস্যা ছিল, তাদের নিবন্ধন বাতিল করছে, তাদের প্রতীক কেড়ে নিছে, তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করছে। স্বাভাবিক কারণে চোরাগুপ্তা যে কোনো ব্যক্তিকে অন্ধকারে সমর্থন, সাহায্য, সহযোগিতা, শক্তি, লোকবল, অর্থ দিয়ে করার একটা সুযোগ তাদের ছিল। কিন্তু আমরা বাংলাদেশে একটা স্বীকৃত রাজনৈতিক সংগঠন, বারবার জনগণের নির্বাচিত ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের প্রতীক আছে, নেতা আছে, সমস্ত কিছু। আমরা তো চোরাগুপ্তা হয়ে অন্ধকারভাবে ওইভাবে ভিতরে ভিতরে ওই তলে তলে ওবায়দুল কাদেরের তলে তলে যেটা করেছে, আর এদেরকে তলে তলে জামাত যেটা করেছে, এটা তলে তলে তো আমাদের করা সম্ভবপর না। আমরা যা করবো ওপেন করবো, প্রকাশ্যে করব। হেফাজত ইসলামকে বেগম খালেদা ওপেন বলেছে, এটা নিয়ে অনেকে অনেক আওয়ামী লীগরা বড় বড় কথা বলেছে, কিন্তু ওপেন তো ওপেনই, তলে তলের কোনো কাজ তো আমরা জানি না। এই জন্য রাষ্ট্র আসলে কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কিভাবে চালানো উচিত, এই বিজ্ঞ পণ্ডিত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ব্যক্তিদের চিন্তা ভাবনা করে বোধের ভিতরে আনা উচিত। ধন্যবাদ আপনাকে। দেখেন, রাষ্ট্র আসলে চলছে না, রাষ্ট্র কে চালাচ্ছে পরের ব্যাপার, রাষ্ট্র এখন চলছে না। রাষ্ট্র পরিচালনার যতগুলো সেক্টর থাকে বা অর্গান থাকে, একটাও 6 মাসের ডিসিপ্লিনে আসে নাই, এবং রাষ্ট্র চলার সম্ভাবনাও আমি দেখছি না। আস্তে আস্তে এই সরকার অধপতিত হতে থাকবে, এবং আরও যে সবার সমর্থন, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া সবার সমর্থন নিয়ে এই সরকার এসেছিল, এই সরকার আস্তে আস্তে তার এই সমর্থন কিন্তু ধস নেমেছে, এবং তারা এখন গোড়ায় চলে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে, যদি বলেন যেটুকু হচ্ছে, একটি হচ্ছে প্রাকৃতিক নিয়মে, অর্থাৎ যার যার মতো চলছে আর কি, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এই যে প্রধান উপদেষ্টা ফাইন্যান্সিয়াল টাইমসে বলল ছাত্ররা দল গঠন করবে, এবং ওখানে ছাত্রদের প্রশংসা করেছে, রক্ত দিয়েছে ছাত্ররা, রাজনীতিবিদদের একটু নিন্দা করা হয়েছে। অর্থাৎ আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই মুহূর্তে সরকার কেউ পরিচালনা করছে না, কিন্তু প্রধান উপদেষ্টা বোধহয় সে কিছু রাজনীতি করছে। আমার কাছে মনে হচ্ছে রাজনীতি সে বোধহয় ছাত্রদের সাথে হাতে ক্ষমতা দিতে চাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সে ছাত্র সংগঠন অর্গানাইজ করছে, হ্যাঁ। এবং পর্দার অন্তরালে তার কি টার্গেট আমি জানি না, তবে তিনি তো সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এই অভ্যুত্থানের
পরিবর্তনের ফলে তিনিই সবচেয়ে বড় পরিবর্তন। আমি কিন্তু তাকে এই দেশের সম্পদ মনে করতাম। 3টা লেখা, তখন তার নামে কেউ কথাও বলে না, আমি 3টা লেখা লিখেছি এবং সিঁড়িতে যখন সে 8তলায় ওঠে। তিনি আসার পরে তার কেস গেছে, গ্রামীণ ব্যাংকের প্রায় 60 কোটি টাকা না 600 কোটি টাকা লোন চলে গেছে, অর্থাৎ বেনিফিশিয়ারি তিনি। এখন তার পক্ষেই নেগোশিয়েট করা সম্ভব, তার প্রয়োজন আছে, কারণ যা করেছে সেটাকে ঠিক রাখার জন্য তার নেগোসিয়েশনের দরকার আছে। এখন এর সাথে এখন আমার কাছে মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বছরের মাঝামাঝি বলেছিল 3টি কথা, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল, যে তিনি বলেছেন আমরা বিরাজনীতিকরণ চাই না, আমরা -2 চাই না, আমরা গণতন্ত্র চাই। এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। আপনার কাছে মনে হচ্ছে আমরা এই পথে যাচ্ছি? আমার কাছে মনে হচ্ছে এখনো সময় আছে। আমি যেটা আগেও বলেছি, এখনো বলছি, যে এই যে রাজনৈতিক দলরা বলে যৌক্তিক সময় দেব, এই দেশটা যদি ধরেন ডিসেম্বর পর্যন্ত এইভাবে চলে, প্রকৃতির মতো করে চলে, হ্যাঁ, তাহলে এই দেশটা কোথায় যাবে? আমার তো মনে হয় ফেল স্টেটের দ্বারা প্রান্তে যাবে। সে জায়গায় রাজনীতিবিদদের দেশ রক্ষা করার দায়িত্ব আছে না? সুতরাং বিএনপি যে বলছে না যে এই মাসে আন্দোলন নামবে, কবে মিডিল, আমার মনে হয় আন্দোলন সব দল এক হলে এই সরকারের যে অবস্থা, 24 জনের সরকার, আর ছাত্ররা আইছে, ছাত্ররাদের কিন্তু আগের মতো নাই। এখন তারা ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার সাথে সাথে ঢাকা শহর থেকে আর তো প্রোটোকল পাবে না, হেলিকপ্টারও পাবে না। তারা তো সরকারের থেকে যদি করে অসুবিধা কি, পাবে না কেন? না, ক্ষমতায় থেকে তো অনেক কিছু সম্ভব। না, ক্ষমতায় থেকে তো রাজনীতি করলে তো আপনি দেখছেন আমি নির্বাচনে, আপনি যদি ক্ষমতায় থেকে সব গুছিয়ে টুছিয়ে নির্বাচনের কিছুটা আগে দায়িত্ব ছেড়ে দিতে, সেটা আপনি কি অ্যাকসেপ্টেবল মনে করেন? বিষয়টা হলো যে তাহলে তো সেই শেখ হাসিনা 18 সালের নির্বাচনের সময় ক্ষমতা ধরার জন্য যখন তো বিরোধী দলকে বাদ দিয়ে দিল, তখন তার দল থেকে আমি দামি নির্বাচন করলো। এরপরে বড় বড় নেতাদের দিয়ে 3টা কিংস পার্টি করেছিল, একটি এমপির কিন্তু জামানত থাকে নাই, সবগুলো জামানত হারাইছে। এই ছাত্রদেরকে দিয়ে উনি যে রাজনীতি করছেন, ছাত্রদল দিয়ে সংগঠন করাচ্ছেন, এই যে জাতির যে ক্ষতি হবে, আমার বক্তব্য হচ্ছে, আমি ছোট মানুষ বলতে চাই যে এই স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত এখন লেখাপড়া বাদ দিয়ে সরকার চালানোর ব্যস্ত। এই যে তাদের লেখাপড়ার দিকে মন নাই, এই যে বিজ্ঞানের অগ্রগতির যুগে এই 6 বছরের জেনারেশন গ্যাপ, এটা কি দিয়ে পূরণ করবেন? 1, 2 হলো ছাত্রদের দিয়ে রাজনীতি শুরু যদি করান, এবং 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু কোনো ছাত্র নেতা বিতর্কিত ছিল না। হয়তো পরে রাজনীতি করতে এসে বিতর্কিত হয়েছে, কেউ ব্যবসা গিয়ে বিতর্কিত, কিন্তু কোনো ছাত্র নেতা বিতর্কিত ছিল না। এবারের এই ছাত্র নেতাটা কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়েছে। এরে নামায়, এরে বসায়, এরে তাড়ায়, এরে খেদায়, হেলিকপ্টার নিয়ে 6 দিনে 18 বার ভ্রমণ করে, হ্যাঁ, এসব তো হচ্ছেই। হ্যাঁ, অমুকরে ফেলায় দিবে, তমুকরে, এগুলো বিতর্কিত। অনেকেই তো বিত্ত বৈভবের V8 গাড়ি চলে, আপনি কয় পয়সা ইনকাম করেন, V8 গাড়ি নিয়ে টকশোতে যায়। হ্যাঁ, তো এই ছাত্ররা ক্ষমতায় গেলে কি করবে? কি করবেটা কি? তো আমি ধরেন ইলেকশনে গেলে তারা, আমার বিশ্বাস যে জায়গায় আগাচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও 111-এর সময় কিন্তু কিংস পার্টি করতে চেষ্টা করে তিনি ব্যর্থ হয়ে বলেছেন যে এটা আমার কাজ না। আমার মনে হয় ছাত্ররা যখন বলবে এটা আমাদের কাজ না, তখন এই জেনারেশন ধ্বংস হয়ে যাবে, এই জেনারেশন। সুতরাং আমি বলবো যে এখন এক ব্যক্তি রাজনীতি করছে আর দেশ প্রাকৃতিক নিয়মে চলছে। এখন রাজনীতিবিদদের চুপ করে থাকার সময় নেই। অ্যাডভোকেট পাপি, আপনি শুনছিলেন, এবং ছাত্রদের দল গঠন করা আপনার সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে বক্তব্য, সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়া? অধিকাংশ ছাত্ররা ম্যাক্সিমাম এটা জামাতের খপ্পরে পড়ে গেছে, কারণ এদের টাকা প্রচুর, মিডল ইস্টের টাকা থেকে শুরু করে পয়সা দেওয়া থেকে শুরু করে, এরা গ্রামে গ্রামে মা বোনদের কাছে মুষ্টি চাল নেওয়া থেকে শুরু করে, তাফসিরের নাম করে অন্য বিছায় স্বামীর পকেট থেকে টাকা চুরি করে টাকাটা নেওয়া পর্যন্ত এরা শিখায়। এরা ইয়ানতের পয়সা সবার কাছ থেকে আদায় করে। এরা যারা কাজ করে তারা নিজেরাও টাকা পয়সা বেতনভোগী, আবার
যারা তাদের আবার ভাগ ভাগ থাকে যে এত টাকা তোমাকে মাসে দিতে হবে, এই এত টাকা দিতে হবে, মানে একবার অদ্ভুত একটা ব্যাপার। এদের খপ্পরে এরা পড়ে গেছে, খপ্পর থেকে এরা বেরো হতে পারছে না, আবার এই খপ্পর থেকে তারা নতুন চিন্তা চেতনার কোনো বহিঃপ্রকাশও ঘটাতে পারছে না। তবে হয় কি, দেখেন রাজনীতি একদিনের না, একটা অভ্যুত্থান মানে হুট করে 5 দিন কি 1 মাসের আত্মপ্রকাশেই নেতৃত্ব তৈরি হয় না। নেতৃত্ব তৈরি হয় সুদূর প্রসারী একটা ব্যাপার। যেমন এরশাদ বিরোধী আন্দোলন ধরেন একবার প্রত্যেকটা হল থেকে শুরু করেছে, কলেজ থেকে শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছে, হতে হতে 9টা বছর একটা মানুষ হাঁটি হাঁটি পা 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 করে একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছেছে। এরা তো আন্ডারগ্রাউন্ড, এদের যে কথাটা বোঝা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে ছিল, জামাত এদেরকে পেট্রোনাইজ করছে এবং জামাতের তাদের সমর্থকদের বিভিন্ন দলে নিবন্ধন নিয়ে রাখছে, আবার নিবন্ধিত দলের সদস্য দিয়ে পদ দিয়েও তারা রাখছে, মানে ছড়ায় ছাটায় বিছায় রাখছে। এখানে একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের ছিল। এবং এখন দেখবেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করছে, যারা পত্রপত্রিকা সংবাদপত্রের মালিক ছিল, এগুলা মালিকানা পরিবর্তন হবে এবং অধিকাংশ সংবাদপত্র, রেডিও, টেলিভিশন দেখবেন বেনামে হোক নামে হোক জামাত ইসলামের একটা তারা নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করে এবং ক্রয় বিক্রয় টাকা ইনভেস্টমেন্টের অদূর ভবিষ্যতে তথ্য পাওয়া যাবে যে ম্যাক্সিমামটাই তারা হচ্ছে তাদের দখলে নিয়ে নিছে, টাকা পয়সা দিয়ে মালিকানা পরিবর্তন করে নামছাম একজনকে দিয়ে পিছন দিক দিয়ে নিজেরা থেকে এগুলো করছে। এখন ছাত্রদের এদের বোধোদয়টা ঘটাবে কে? যারা ডক্টর ইউনূস সাহেব, আসিফ নজরুল সহ, ডক্টর ইউনূস সাহেব ছাত্রদের সাথে সরাসরি জড়িত হয়তো বা ছিলেন না, আসিফ নজরুল সাহেবরা জড়িত ছিলেন সরাসরি। তো যারা জড়িত ছিলেন তাদের বোধের ভিতর তো আগে আনতে হবে যে এদেরকে দিয়ে কতটুকু সম্ভব না। তারপরে 15 বছর আন্দোলন করে যে অর্জনটা হয়েছে, এই অর্জনটা যদি বুমেরাং হয়ে যায়, আবার তো সেই আওয়ামী লীগের হনুমানের মতো অট্টহাসি আমাদেরকে দেখতে হবে। আপনি একটা জিনিস দেখেন, আমি খুব মর্মাহত হই, 111 আসার পর বিএনপির বিরুদ্ধে যেভাবে দুর্নীতি দমনকে ব্যবহার করলো এবং দিনে রাতে টেলিভিশনে প্রচার অপপ্রচার একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করলো। বহু বাচ্চাকে বাড়ি থেকে টেনে হিস্ট্রি পর্যন্ত নিয়ে গেছে এবং এক এক দিন এক একটা শিরোনাম। অথচ এত 15 বছর লুটপাট হলো, দুর্নীতি হলো, সিন্ডিকেট হলো, মানে সমস্ত কিছু দেখেন, কোনো দুর্নীতি দমনের কোনো অগ্রগতি কিন্তু নাই। ভয়ঙ্কর কিছু আপনি দেখছেন না, নর্মালও আপনি কিছু দেখছেন না, এবং ধারাবাহিকও আপনি কিছু দেখছেন না। সব কিছু মনে হচ্ছে যে ঠিক আছে, ব্যক্তি শেখ হাসিনা তার ওরিয়েন্টেড কিছু ব্যক্তির প্রতি এই সরকারের বিদ্বেষ আছে, কিন্তু আওয়ামী লীগের প্রতি খুব যে বিদ্বেষ এদের আছে, এটা আমার কিন্তু এখনো মনে হচ্ছে না এদের আচরণগত কারণে। এখন এটার কারণটা কি? এটার কারণ হতে পারে তারা টাকার মালিক, তারা ফান্ডের মালিক। রাজনৈতিক সংগঠন করতে গেলে কারোর সাথে ভাইস, কারোর সাথে ভার্সা, কারোর সাথে ফান্ড, কারোর সাথে লেনদেন, এরকম বিভিন্ন ভ্যারাইটিস। আর আওয়ামী লীগের খাতেও পা দিয়ে আছে খানিক, এরা হচ্ছে জামাত ইসলামের কাছে ভর করে আছে খানিক। এখন এই দুই নৌকায় পা দিয়ে কাহা তো কারা যে উঠতে পারবে তীরে, এটা খুব খুব অসম্ভব একটা ব্যাপার। এবং আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা মনে করি যে দুই নৌকায় পা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, দুই নৌকায় পা দিয়ে রাষ্ট্রের জনগণ যারা মালিক রাষ্ট্রের তাদেরও মনোরঞ্জন হবে না, প্রত্যাশা পূরণ হবে না, মনসন্তুষ্টির কোনো কিছুই। ওই যে আপনি তলে তলে বলছিলেন, ওই তলে তলে এটা শোনা যাচ্ছে যে তলে তলে এই ছাত্র নেতৃত্ব বিএনপির কাছে 100 আসন চাইছে আগামী নির্বাচনে। এইটা বিএনপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরাই বলতে পারবে, আমি পারবো না। তবে এই তলে তলে পলিটিক্সটা বন্ধ করতে হবে। এখন আপনি বলেন, আপনার কথাটাই যদি আমি সত্য বলে ধরে নিই, তাহলে এই যে 100টা চাইলো, এদেরকে যদি 100টা দেয়, তো 100টা জায়গায় এই 15 বছর যারা আন্দোলন করলো, অপহৃত হলো, ত্যাগী, রক্তক্ষয়ী, 100টা মামলার আসামি, তাদের মূল্যায়নটা কি হবে? আর এই ছাত্রদের এই 10 দিন 15 দিন ছাড়া এদের বেসিক্যালি বাহ্যিক পরিস্থিতিতে প্রকাশ্য দিবালোকে বছরের পর বছর কোনো অ্যাক্টিভিটির কথা তো বলতে পারবে না, 6 মাসের অ্যাক্টিভিটির কথা বলতে পারবে না, 3 মাসের অ্যাক্টিভিটির কথা বলতে পারবে না। তবে তলে তলে যদি এইরকম করে, তাহলে তো সেই বিরাজনীতিকরণই হলো। ত্যাগীরা বঞ্চিত হবে, সুবিধাভোগীরা ঢুকে যাবে, তো এখানে এরাও বেনিফিশিয়ারি হয়ে যাবে এবং তারাও ত্যাগীদেরকে বঞ্চিত করাবে। আমি বলছি তারা চাইছে বিএনপি বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে বা এরকম একটা আলোচনা আমরা শুনতে পাচ্ছি। মিস্টার আজিজ, আপনি তো সাংবাদিক সম্পাদক, আপনার কাছে এরকম কোনো তথ্য আছে যে তারা আসলে বুঝতেই পারছে না এখন তাদের কি করা উচিত? তো বিএনপির সঙ্গে একদিকে আমরা দেখলাম তারা বিএনপিকে প্রতিপক্ষ বানাবার চেষ্টা করছে, আবার হয়তো একটু পরিস্থিতি এদিক সেদিক দেখে আবার বিএনপির সঙ্গে ওই ওনার ভাষায় তলে তলে খানিকটা নেগোশিয়েট করবার চেষ্টা করছে। তলে তলে আমি শুনেছি যে জামাতের পক্ষেও তাদের টানা হচ্ছে, বিএনপির পক্ষ থেকেও তাদেরকে টানা হচ্ছে। বিএনপি পক্ষ থেকে টানা হচ্ছে না, তারা বিএনপির সঙ্গে যোগাযোগ করছে এখন। উভয় পক্ষ, একজন নেগোশিয়েটর
ছাত্রদের পক্ষ থেকে করা হচ্ছে। তিনি আমাকে নিজে বলেছেন যে তাদেরকে বিএনপির সাথে ভিড়ায় দেওয়ার চেষ্টা চলছে, কাজ চলছে। মানে বলছে বিএনপি চাইছে ব্যাপারটা এরকম আমার না। বক্তব্যটা এখানে যে এখন ধরেন আওয়ামী লীগ নাই, নির্বাচন যদি হয় তাহলে বিএনপি এখন মেজর পার্টি, এবং বিএনপি যে বদনাম ইতিমধ্যে হয়েছে, হ্যাঁ বিএনপি অ্যাকশনও নিয়েছে, যেমন চাঁদাবাজি, আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, তার রিপ্লেসমেন্ট বিএনপির কর্মী নেতাকর্মীরা করেছে, হ্যাঁ এই বদনামটা আছে। বিএনপি যদি প্রত্যেকটা সেন্টারে একদম মানে পরিষ্কার বাছাই করে, পার্টির নয়, পার্টির যারা চাঁদাবাজি হাঙ্গামার সাথে জড়িত এগুলো বাদ দিয়ে ভালো একদম শিক্ষিত অ্যাকসেপ্টেবল লোক নমিনেশন দেয়, আমার ধারণা 200 সিট জিতবে। সুতরাং বিএনপি যে এইগুলি করতে আর 100 কারা পাবে, যদি করতে আর 100 কারা থাকে, পেতে পারে, আর 100 না এটা হলো 200 হলে যাইছে তাই করতে পারে, এই জন্য 200 আমি বলছি। যেহেতু 200 বলেছেন, আমি আর 100 কারা পেতে না, পারে আমি শোনেন, বুঝতে চাই। জামাতের যাই বলেন, আমি একটা কথা বলি যে জামাত খেলে ভালো কিন্তু গোল করতে পারে না, কারণ ওদের প্রত্যেকটা সেন্টারে ভোট আছে কিন্তু ভোট ফিক্সড, যতগুলো সমর্থক ততগুলো ভোট। যখন ভোটে গেলে তো একটা জায়গায় 50%-এর উপরে ভোট লাগবে, এই ভোট মার্জিনটা তাদের অল্প কয়েকটা সিটে আছে। যেমন উদাহরণস্বরূপ বলি, 86 সালে ইলেকশন করছিল আলাদা, 3টা সিট পেয়েছিল, ধরেন ওইটাও যদি স্ট্যান্ডার্ড হয়ে যায়, তারপরের সিটে করছে, হ্যাঁ 18 সালে তো করলো, হ্যাঁ 18 সালে করে 2টা পাইছিল। তো এখন যদি ধরেন এবারে ইলেকশন করে, এবার তার চাইতে একটা ইমপ্রুভমেন্ট আছে, আমি বুঝলাম। তো এবারে ধরেন সিট তো আর রাতারাতি বাড়বে না, সদস্য তো বাড়ে নাই, আওয়াজ বাড়ছে, কারণ জামাত এখন মুক্ত হয়ে গেছে। আর যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সেটা আওয়ামী লীগ মাঠে নাই, তারা রাস্তায় মিছিল করে, এই যে ছাত্র শিবির মিছিল করছে, বিরাট মিছিল করলো, হ্যাঁ এতে তো ওই যার সমর্থক তা নেতা, তো ধরেন 2টা 3টার থেকে নেই 10টা হবে, নেই 20টা হবে, আমি তো তার বেশি দেখি না। কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু আলোচনায় আসে, যেমন শিবিরের ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনে লিখেছে, লেখা বেরোয়েছে, এটা নিয়ে তুমুল আলোচনা যে আপনার 71 সালে আপনার অনেক মুসলমান ভুল করে মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়েছিল, আল্লাহ তাদের মাফ করুক, এই একটা শব্দ বলেন, কোথায় আছে এই শব্দটা? তো ইলেকশন যখন শুরু হবে এই শব্দটা তো বইটা নিয়ে নিয়ে তো প্রমাণ দিবে মানুষ। জামাতের আমির আপনাদের চ্যানেলে এসে ইন্টারভিউ দিছে, সেখানে বলছে না যে মেয়েরা যে কোনো ড্রেস পরতে পারে। আমাকেই আপনাদের চ্যানেলে আর একটা শোতে জিজ্ঞেস করছে আমাকে যে মেয়েরা কয়টা ড্রেস পরতে পারে। দেখেন ড্রেস তো একটা দেশের আবহাওয়া, তার কালচার, এটার উপরে চেঞ্জ হয়। হ্যাঁ, তো আমি উদাহরণ দিয়েছিলাম, আমি চিকিৎসার জন্য সুকুম্বিত ব্যাংকক গেছি, তো সুকুম্বিত 1 এর 2 সাইডে হলো মেসেজ পার্লার, আমি আমার ওয়াইফ নিয়ে হাঁটতেছি, একটা আপনার কি করা বিকিনি পরা মেয়ে এসে আমার হাত ধরে, আমার মেয়ে বউ ছিটকে পড়েছে, টান দিয়ে আমার ছুটাই লইছে। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি ড্রেস ওপেন করে দেই, ড্রেস আমাদের কালচার কি এটা অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, আমাদের কালচার যদি ওইটা অ্যাকসেপ্ট করে, অনেক দেশে তো অনেক কিছুই প্রচলিত আছে, তাই না? আমি তেহরানে ট্রেনিংয়ে, সাংবাদিক ইলেকট্রনিক জার্নালিজমের ট্রেনিংয়ে গেছিলাম, ওআইসি ট্রেনিং, আমাদের দেশ থেকে আমি একা গেছি। সে দেশে যে হোটেলে 5 স্টার হোটেলে রাখছে, বিদায়ের দিন দেখি একটা মালয়েশিয়ান ছেলে আর ইরানি একটা মেয়ে কান্নাকাটি করতেছে। তো আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দিস? হ্যাঁ, কয়েকদিন তারা তো কন্ট্যাক্ট ম্যারেজ করছে, 15 দিনে তারা হাজব্যান্ড ওয়াইফ, এখন আর দেখা হবে না জীবনে, মায়া কান্নাকাটি করতেছে। আর বাংলাদেশে এটা প্রচলিত করতে পারবেন? ওটাও তো মুসলিম দেশ, আমরা তো মুসলিম অধ্যুষিত দেশ, আর ওটা তো মুসলিম দেশ। তো এটা অর্থাৎ আমাদের দেশে প্রচলন ওইটাই করা যাবে যেটা আমার সংস্কৃতি অ্যালাউ করে, ওই পর্যন্ত যাওয়া যাবে। হ্যাঁ, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আবহাওয়া, কালচার অগ্রগতির সাথে সাথে হয়তো পরিবর্তন হবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, এখনো আমার ধারণা এইসব ভোট পাওয়ার জন্য যে যাই কোক না কেন, মানুষের রিডিং কিন্তু রাজনীতিবিদদের ব্যাপারে আছে। কাকে ভোট দিতে হবে ঠিকই ভোট জায়গা মতো দিয়ে দিবে, ভোট কিন্তু উল্টাপাল্টা হবে না। এবং এবারে ধরেন জামাত মনে করছে ইসলামিক দলগুলো একসাথে হলে একটা
হয়তো সরকারে যাওয়াও যেতে পারে, একটা চেষ্টা তো আছে। ইসলামিক দলগুলো সব জামাতের সাথে এক হবে না, এটা নিশ্চিত। কারণ জামাত না, কিন্তু যদি আপনি সব একও হয়, আপনি যদি তাদের, বাংলাদেশে তো বহু ইসলামী রাজনৈতিক দল বিভিন্ন সময় ইলেকশন করেছে, কারো কারো 300 আসনে প্রার্থীদেরও ক্ষমতা আছে, কিন্তু আসন বা ভোট কত পেয়েছে তারা না, সেটাতে? ওইটাই আমার বক্তব্য। আপনি তো শুধু জামাতের হিসাব করলেন, কিন্তু আপনি অন্যান্য দলগুলোর যদি করেন ইসলামিক এবং সেই জাকের পার্টি বলেন, না ওই তো ইসলামী আন্দোলন বলেন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ সবচেয়ে সিট বেশি পাইছে, হাফেজ হুজুরের কথা আমাদের স্মরণ আছে, তারা সবচেয়ে বেশি ভোট পাইছে, কোথাও 20, কোথাও 25, কোথাও 15, কোথাও 10। কোন সিটে আমার মনে হয় কোনো ইসলামিক দলকে এই 25,000 ভোট দিলে পাশ করবে না। সুতরাং ভোট, আমি যেটা বলছি, ইসলামিক দলগুলোর ভোট ফিক্সড, অর্থাৎ খেলবে ভালো, গোল হবে না। এই জি, আপনার পালা। এবং আমি একটু বুঝতে চাই যে আপনি কি মনে করেন কিনা যে এই সরকারের পক্ষে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশন করা সম্ভব? এই ব্যাপারে এই বর্তমান সরকারকে কোনো উদ্যোগ নিতে আমি এখন পর্যন্ত দেখিনি, এবং যেহেতু অনেক দিনই পার হয়ে গেল, বেশ কয়েক মাস, এর ভিতরে তারা উদ্যোগ যেহেতু গ্রহণ করেনি, তবে তাদের ভিতরে স্বচ্ছ নির্বাচন করার অভিপ্রায় খুব একটা আছে বলে এই মুহূর্তে আমার মনে হয় না। যেহেতু তারা রাজনৈতিক সংগঠন, এই ছাত্রদেরকে কোথায় প্রোভাইড করবে, কোনো দলের সাথে ঢুকিয়ে না আলাদা প্ল্যাটফর্ম করে কি করবে না করবে, এটা নিয়ে তারা ইনডিসিশনে ভুগছে। এই ভোগার কারণে নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, তারপরে যে প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো 15 বছর চলল, অবৈধ, স্বেচ্ছাচার, একটা রাষ্ট্রের অবৈধ সরকারের হাতের খেলার পুতুল হয়ে প্রশাসন যা করলো, এটা স্বাধীনতা উত্তর বাংলাদেশের একটা বিভীষিকাময় প্রশাসনিক অবস্থা। এবং এই বিভীষিকাময় অবস্থাটা আমাদের অনেক কিছু ভাবতে শিখিয়েছে এবং এখান থেকে সিদ্ধান্ত নিতে কিন্তু শিখিয়েছে। কিন্তু ভাবনা থেকে যদি শিক্ষা থেকে যদি সিদ্ধান্ত এগুলি না আসে, তাহলে এর দায়িত্ব এই সমস্ত পণ্ডিত ব্যক্তিদের, বিষয়ভিত্তিক পিএইচডি হোল্ডারদেরকেই কিন্তু দায়িত্ব নিতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত আর একটা, যে সাপ যেমন খোলস বদলায়, জামাত ইসলামও কিন্তু খোলস বদলায়। জামাত ইসলামের মেয়েরা যে কোনো পোশাক পরতে পারে বলে, তবে তাদের ইসলামী ছাত্রী সংস্থা থেকে শুরু করে ওই গ্রামে গ্রামে ওদের সারা বছর দাওয়াত চলে। ওই মেয়েরা ছোট্ট ছোট্ট কোরআন শরীফ নিয়ে বাড়ি বাড়িতে যায়, মাহফিলের নাম করে করে 2-4টা কোরআন হাদিসের কথা বলে উন্না বিছা চাঁদা আদায় করে। তবে তাদের শুধু চোখটুকুই দেখা যায়, এর বাইরে কিন্তু কিছু দেখা যায় না। তো আজকে সকল পোশাকধারীর সমর্থন নেওয়ার জন্য খোলস বদলানোর মতো করে জামাত ইসলাম যদি কথা বলে, তো সব পোশাকে আমাদের কোনো আপত্তি নাই, এইটা যথার্থ কথা ওদের হলো না, এবং ওদের চাল চলনের সাথে, ওদের দৃষ্টিভঙ্গিতে সাথে এটা মিল আসলো না। কিন্তু দেখেন, ওই যে ক্ষমতায় যাওয়ার লোভ, রাজনীতির ক্ষমতায় আসার আস্বাদন, এবং কিভাবে সবার ভোট নেওয়া যায়, এই প্রক্রিয়া 2 দিন পর ওরা বিকিনি পরা কেউ যদি অনুমোদন দেয়, 2 দিন পর ওরা ওই থাইল্যান্ডের হাফ প্যান্ট আর গেঞ্জি পরা কেউ যদি অনুমোদন যে দেবে না, শুধু ভোটের জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, তার কিন্তু অসম্ভব কিছু না। কারণ এরা শুধু খোলসই বদলায়। এরা নারী নেতৃত্বের বিরুদ্ধে জিহাদ করে, এরা ফাতেমা জিন্নাহকে সমর্থন দিল, এরা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আজ পর্যন্ত কোনো বক্তব্য বিবৃতি কিন্তু এদের নাই। তাহলে আজকে 26শে মার্চ ওদের ভূমিকা কি হবে, 16ই ডিসেম্বর ভূমিকা কি ছিল, 21শে ফেব্রুয়ারি তারা কি করবে, জাতির কাছে স্পষ্ট করতে হবে। তো শুধু বিকিনি পরবো না গাউন পরবো না ওই চোখ বের করে থাকবো, সব পোশাকে আমাদের আপত্তি নেই বলে মেয়েদের ভোটার যে একটা প্রতারণা করার যে বক্তব্য দিয়ে দিল, এটার সাথে আমি তো একমত না। কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার তাপসী রাবেয়া হল নতুন, ওই তাপসী রাবেয়া হলে ইসলামী 5টা ছাত্রী সংস্থাকে আমি দেখেছি, নামাজ ঘরে নামাজ পড়ে আমরা চলে যেতাম, ওইখানে ধর্মের আলাপের নাম করে ওইখানে হচ্ছে তারা ওই ইসলামী ছাত্রী সংস্থা মানে ছাত্র শিবিরের কর্মকাণ্ড তারা পরিচালিত করত। এইটা যখন আমার চোখে পড়েছে, আমি প্রভোস্টকে বলছি যে আমার পাশের রুমের আমার সহকর্মী কোনো মেয়েকে আনতে হলে আপনাকে পারমিশন নিয়ে আনতে হয়, আর তারা বোরখার ভিতরে রোকেয়া হল, মন্নুজান হল থেকে এসে তাপসীর নামাজ ঘরে তাফসির করতেছে আর মেয়েদেরকে বয়ান করতেছে যে এই কারণে শিবির করবা, এইটার পারমিশনটা কোথায়, এটা আপনি আমাকে দেখান। যে প্রভোস্ট রাত্রেবেলা এসে হাতে হাতে ওদেরকে ধরলো নামাজ ঘর থেকে ধরার পর তারপরে হচ্ছে ওদেরকে একবারে নিষিদ্ধ করে দেওয়া হলো যে তোমরা নামাজ ঘরে নামাজ শেষ হওয়ার পর তালা লাগাই দেওয়া হবে, আয়া দেওয়া হলো ওখানে, এবং তোমরা কাউকে নিয়ে আসলে আমাদের পারমিশন নিতে হবে। তা আমি ওই হাঁটি হাঁটি পা পা করে
ইসলামী শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা কিভাবে এক একটা জায়গায় বিকশিত হয় পিপিলিকার মতো পা দিয়ে দিয়ে এটা আমার চোখের সামনে দেখা। এবং তারা প্রথমে দাঁড়িয়ে থেকে থেকে মরে গেল শাহাদাতরা ওই আপনার একাডেমিক সেকশনের সামনে। তারপর এইভাবে মোড়ে টোড়ে পাবলিক সেন্টিমেন্ট যখন কিছু পক্ষে আসলো যে আল্লাহ এভাবে মেরে ফেললো কেন মৈত্রী, এভাবে মেরে ফেললো কেন যা সৌদির মারাটা ঠিক হলো না, তারপরে তারা যে কি প্যানিক সৃষ্টি করতে পারে। এবং একটা ওরা বলে যে ক্ষমতায় গেলে দুর্নীতি করে, আর তাদের তো কন্টিনিউয়াস তারা দুর্নীতি করে। তাদের নিজের ভিতরে সামরিক বাহিনী আছে, তাদের প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের নিজেদের ভিতরে র্যাবের ট্রেনিং, তাদের নিজেদের ভিতরে পুলিশের ট্রেনিং, তাদের নিজেদের ভিতরে গোয়েন্দা সংস্থার ট্রেনিং। এবং তারা মরলে হচ্ছে শহীদ আর বাঁচলে গাজী। কোরআন ছুঁয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদে কোরআন ছুঁয়ে শপথ করে ওরা যুদ্ধে যেত। আমরা আমাদের ছেলেপেলে একটা ঢিল খেলে হাসপাতালে চলে যেত যে রক্ত পড়তেছে, আর ওরা ওই যে কোরআনটা ছুঁয়ে যে যায় যে আমি জীবনে আমার শরীরে জীবনটা থাকা পর্যন্ত আমি যুদ্ধ করব। যার কারণে আমি নিজে দেখছি ক্লোরিং করে করে তাপসের হলের সামনে ঠুকুস ঠুকুস করে বোমা মারতেছে, ঠুকুস ঠুকুস করে বোমা মারতেছে ওই সমস্ত ছেলেদেরকে আমার চোখে দেখা এগুলো। এবং নতুন তপন বিশ্বজিৎকে পুড়াইছে, হত্যা করছে, লাশ যাতে চিনতে না পারে মুখে আগুন দিছে। রিমু কি তরতাজা ছেলে, তাকে হত্যা করছে। জামিল আক্তার রতন মেধাবী ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, তাকে হত্যা করছে। এবং প্রতিনিয়ত তারপরে শেষ পর্যন্ত তারা বিএনপিকে পর্যন্ত অ্যাটাক করলো। বিএল কলেজে পদধারী ছাত্র দলের নেতাকে তারা হত্যা করছে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদধারী ছাত্র দলের নেতাকে তারা হত্যা করছে। জাসাসের আমার নামে এক ছেলেকে করছে, কতজনের হাত কেটে নিছে তারা, এই নুরুল ইসলাম বুলবুলরা। আর এই হচ্ছে আজকে যারা জামাতের বড় বড় নেতা আর বড় বড় পোশাক দিয়ে আশাক দিয়ে এখন উদার হচ্ছেন, মহান হচ্ছেন, ওনাদের সব চিত্র আমি জানি, সব চিত্র আমার নিজের চোখে দেখছি। তারপরে দেখেন আমার কি দুর্ভাগ্য যে আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, এমন একটা জায়গায় আমার হাজব্যান্ড রাজনীতি করতে গেলে সেখানে আমার প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম। সেইখানে হেন নোংরামি নাই যে আমি সেখানে সম্মুখীন হই নাই। সেখানে আঙ্গারের পরে কবির একটা জাসদের ছেলে, তাকে প্রকাশ্য দিবালোকে কুপায় 10টা টুকরা করে মেরে ফেলে দিল। ওখানকার নাম করা মুক্তিযোদ্ধা জালাল, তাকে হত্যা করছে। হত্যা শুধু করে নাই, তার বউকে বিচারটা পর্যন্ত পেতে দেয় নাই, নথিপত্র সব গায়েব করে ফেলেছে। এদের এমনই নেটওয়ার্ক, এদের ক্ষমতাও লাগে না, প্রশাসনও লাগে না, এদের কিচ্ছু লাগে না। এদের একজন যে জায়গায় থাকবে ওইভাবে সিরিজ 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 জায়গায় অপকর্ম করে চলে যাবে। এবং এদের পাপ পুণ্যের কোনো ভয় নাই। এরা কিভাবে অপপ্রচার চালায়, এরা একবার পাইছে স্বতন্ত্র ভোট করছে ঘড়ি মার্কা দেওয়াল ঘড়ি, বলে দেওয়াল ঘড়িতে ভোট করলে জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে। তারপরে পাইছে কাঁঠাল, বলে কাঁঠালে ভোট দিলে জান্নাতুল ফেরদৌস। তারপরে পাইছে দাড়িপাল্লা, বলে দাড়িপাল্লা ভোট দিলে জান্নাতুল ফেরদৌস। তারপরে পাইছে মোটরসাইকেল, উপজেলা পরিষদ হলো মোটরসাইকেলে ভোট দিলে জান্নাতুল ফেরদৌস। এবং গ্রামের ওই সমস্ত ধর্মভীরু মহিলাদের জান্নাতের কথা বলে রীতিমতো প্রতারণা করছে, রীতিমতো প্রতারণা করছে। তারপরে আমি ধরেন তখন দুর্গম পথ ছিল, মোটরসাইকেল ছাড়া আমার পথ নেই, তো কখনো আমার ভাইয়ের সাথে যেতাম, হাজব্যান্ড তো সকালবেলা চলে যেত, আমাকে ফতুয়া দিল যে পরনারী পরপুরুষের পিছনে যাচ্ছে। তা আমিও ফতুয়া দিলাম যে পরনারী পরপুরুষের পিছনে যাচ্ছে, তা আপনি একটা পরনারীকে চোখ দিয়ে দেখলেন কেন? ওই দেখাটা তো আপনার চোখের জেনা হলো, তো জেনা তো মহাপাপ, এই পাপটা আপনি কেন করলেন? আমি তখন উল্টা ফতুয়া দিলাম। আমাকে তারা বলে যে হচ্ছে দাড়িপাল্লার কোনো কাজ নাই, কি বলে ধানের শীষ সব ঘুঘুতে খেয়ে নিয়ে চলে গেছে। তাই বললাম ধানের শীষ যদি ঘুঘুতে খায় দাড়িপাল্লার কাজ কি? মাপা কাম তো, ধান না থাকলে দাড়িপাল্লা লাগে ভাই? ধান সরিষা বুট গম এগুলা যদি না থাকে নিকৃত্য কাজ নেই। এবং মানুষকে এত অপপ্রচার তারপরে করলো কি 2001 সালে আমার হাজব্যান্ডকে রাতের অন্ধকারে 6 জনকে নিয়ে শেষ কাজ করে বাসায় ফিরবে একবারে ধরে ফ্ল্যাট করে ফেলে দিল। হাজব্যান্ডকে তো আধা থাতা করে মেরে ফেলার মতো কোনো মতে দৌড়ে একটা ঘরের দরজা খোলা ছিল, ঘরের দরজায় ঢুকছে, ছিটকানি দিতে গেছে, ধাক্কা মারছে, তারপর কোনো মতে ছিটকানি দিচ্ছে, দরজা অর্ধেক ভেঙে ফেলছে। ওই 6 ফিট মানুষটা একটা চৌকির তলে লুকাতে গেছে। ওইখান থেকে যখন টেনে হেসে ওকে তুলতে গেছে, আধা ঘন্টা আগে আমি খবর পেয়ে পুলিশ আসে না, পুলিশ টুলিশ সব বুক, টাকা পয়সা দিয়ে সব বুক করছে তারা। একটা স্বতন্ত্র প্রার্থী ওই রফিকুল ইসলাম আর এই জামাত মিলে, ওইটা আবার জামাতেরই লোক দিয়ে তারা এই প্যানিক করলো। পরে আমি ছেলে পেলে নিয়ে যে কোনো মতে ওইখানে যে পুলিশের ওসিটাকে নিতে পারছি, এসপি তো ফোনই ধরেনি আমার, ডিসি তো ফোনই ধরেনি আমার 2001 সালের ভোটের সময়। তারপরে যে ওখান থেকে চৌকির তল থেকে বের করে নিয়ে আসলাম, বাই দিস টাইম লটাই দিল হারুন মরে গেছে, আওয়ামী লীগ ঠেকাতে জামাতকে ভোট দাও, অথচ আওয়ামী লীগ থার্ড পার্টি, জামাত বিএনপি কন্টেস্ট, 30-40-50 হাজার ভোটের ডিফারেন্স হয়। এই লীলাফুলা জখম এই লোককে গরম পানি দিয়ে শ্যাক সুখ দিয়ে কোনো মতে ভোর 5টা বাজার সাথে সাথে ভোট কেন্দ্রে যে মরেনি বেঁচে আছে, মরেনি বেঁচে আছে, হারুনের ভোট হারুনকে দাও, এই অপপ্রচার আমাকে এইভাবে ঠেকাতে হলো। এবং এরা যে কি কুচক্রী, কি ষড়যন্ত্রকারী, কি লেবাসধারী, কি মুখোশ পরিবর্তন করতে পারে, এটা আমার নিজের চোখে দেখা। আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী দিয়ে আমি নিজের চোখে আমি দেখেছি। আমি বিএল কলেজে গেছি, আমি চট্টগ্রাম মেডিকেল গেছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছি। এদের অপকর্মের বিরুদ্ধে বক্তৃতা দিতে দিনের পর দিন, মাসের পর মাস।
এখন এইটাকে যদি কোনো পত্রিকা সংবাদপত্র ডোনার খুঁজতে যে জামাতের পয়সা নিয়ে নিজের পত্রিকা চালাবো মনে করে, আর এই উপদেষ্টা মণ্ডলীরা একবার ঘাদানি করলো, তারপরে 111-2 করলো, তারপরে তারা দেখছে ওরা অত্যাচার করছে, তাদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ালো। এখন তারা এই সমস্ত পীর হুজুর মুর্শিদ আলেম অলি আউলিয়া সমস্ত নিয়ে যদি মনে করে যে বাংলাদেশের রাজনীতির ধর্ম মস্তদে বসাই দিবে, ইসলাম ধর্মটাকে নিয়ে এখানে ভাবতে হবে যে ইসলাম ধর্মে একমত, আল্লাহ এবং রসুলের পথ হচ্ছে একটা। আলেম ওলেমাদের ভিতরে এত দ্বিমত কেন, এত পক্ষপাতিত্ব কেন, এত ভিন্ন মত কেন? তাহলে ইসলামের অপব্যাখ্যাকারীরা ইসলামের বন্ধু না শত্রু? ইসলামকে ধর্ম ব্যবসা হিসেবে ব্যবহার করছে ক্ষমতায় যাওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ঠকানোর জন্য। এইটা রাষ্ট্র অনুমোদন কেন দেবে? এর দায় তো রাষ্ট্রকে বহন করতে হবে। এর দায় রাষ্ট্র কোনোভাবে এড়াতে পারে না। রাষ্ট্রের যদি সরকারে যারা আছেন তারা যদি মনে করে রাজনীতির খুব দরকার, তারা দল ক্ষমতা ছেড়ে দেখ, রাজনৈতিক সংগঠন করুক, করে তারা ভোট করুক, আমাদের তো আপত্তি নেই। আমরা শেয়ারে শেয়ারে লড়াই করতে চাই। ওই সরকারের মদতপুষ্ট দল আর ওই তলে 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 দল দল করা, এটা আমরা পছন্দ করি না। জি মিস্টার আজিজ, শুনছিলেন আপনি? না, শুনছিলাম, আপাতত ভালো বলে বলছেন। আমার বক্তব্য হচ্ছে যে এখন ধরেন রাজনীতির, এখন আওয়ামী লীগ নাই, রাজনীতির কিন্তু আওয়ামী লীগ তো 16-18 তারিখে অবরোধ হরতাল ডেকেছে। ওটা ফাও ফাও। আচ্ছা, ওটা আওয়ামী লীগকে আমি পরামর্শ দিতাম যে এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র, বিএনপি, জামাত, অন্যান্য পার্টির ভিতরে সামান্য গ্যাপ তৈরি হয়েছে, এটার জন্য অপেক্ষা করা উচিত ছিল। দেখেন 10 তারিখে আপনার ইয়েতে কি নূর হোসেন দিবসে শেখ হাসিনা বলছিল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে অভ্যুত্থান ঘটাও। সব ওখানে ছাত্র, জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি সব মিলে ডেরে প্রতিহত করছে। এবারে আপনার যদি হাসিনার কেউ যদি মাঠে নামে, তাকে কিন্তু সরকার লাগবে না, এরাই প্রতিহত করবে। এখন এই সময় হয় নাই। তবে হ্যাঁ, বাংলাদেশে এটা একটা উদাহরণ আছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যখন শেখ মুজিব ক্ষমতায় ছিল, আপনার সিরাজ শিকদার একটা লিফলেট দিছিল, এই লিফলেটে হরতাল হয়ে গেছে ঢাকায়। একটা পিকেটিং ছিল না, কোনো পোস্টার ছিল না, একটা লিফলেট কয়েক জায়গায় ছেড়ে দিয়েছে, হরতাল হয়ে গেছে। হ্যাঁ, তো সে পরিস্থিতিও এখন নাই। এখন যে পরিস্থিতি আপনি দেখেন যে রাজনৈতিক আবহাওয়া, দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যে কিন্তু 60টা মাজার ভেঙে দেওয়া হয়েছে, খবর কিন্তু দেখা যাচ্ছে না। নারী সাংবাদিক চীন মৈত্রী সমিতিতে এক সভা কাভার করতে, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। উত্তর অঞ্চলে এক জায়গায় খেলা, নারীরা খেলতে দেওয়া হয় নাই। অর্থাৎ পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ দেশের যে নর্মাল যে কালচার, এই কালচারের জায়গায় কিন্তু পরিবর্তন ঘটছে। পরিবর্তন তো ইতিবাচকটা নেতিবাচক সেটা বলতে হবে, কারণ পরিবর্তন তো পরিবর্তন। কারণ না, এটা তো নেতিবাচক। কারণ আমরা তো এই দেশে, আমরা হ্যাঁ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের তো এখানে পাহাড়িরা আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আমরা তো সকল সম্প্রদায়ের সহ অবস্থান চাই। সেই অবস্থানে আমাদের সবার জন্য তো জায়গায় রাখতে হবে। আমার দেশ তো আফগানিস্তান হইলে তো হবে না। আমার দেশ তো আফগানিস্তানের মেয়ের, এখন যদি আপাকে নিয়ে আফগানিস্তানের মেয়েদের মতো বোরকা পরায় দেওয়া হয়, সাইকে উনি তো পাগল হয়েছে। তো আমার এই জন্য বলছি যে বিজ্ঞানের সাথে দেশের সংস্কৃতির পরিবর্তনের সাথে সব কিছু অটোমেটিক পরিবর্তন হবে, কোনো কিছু চাপিয়ে। এখন আমার তো কাছে মনে হচ্ছে যে আমরা এমন রাজনীতি যাচ্ছি, বাই ফোর্স অনেক কিছু চাপিয়ে দেওয়া হবে। এখন মাজারে যায় কারা, হ্যাঁ মাজারে গাঁজা খায়, অমুক খায়, এটা প্রোটেকশন দেন, বন্ধ করেন, ওখানে স্যানিটি ফেরত, ইয়েটা ফেরত আনেন। কিন্তু মাজারটা পছন্দ করে না কারা, তারাই তো ভাঙছে। এটা তো দেখতে হবে, চক্ষু দৃষ্টি দিয়ে দেখতে হবে। সরকার কেন একটার ব্যবস্থা নিল না? এই যে ঘটনাটা ঘটলো, সরকার একটারও ব্যবস্থা নিল না কেন? ধরেন এই যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র দলের এক ছেলে যৌথ বাহিনী ধরে নিয়েছে কুমিল্লায়, সরি, ধরে নিয়ে যখন ইয়েতে দিছে, হসপিটালে দিছে, সে মৃত, তার কুলখানিতে আসা ছিল। তা আমার বক্তব্য হচ্ছে, স্বাভাবিক প্রশ্ন যে আপনি দেখেন যে 5ই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, পুলিশ গুলি করে ছাত্র জনতা হত্যা করে 2000-এর উপর। এরপরে
প্রত্যেকটা পুলিশ স্টেশন কিন্তু প্রায় 60% পুলিশ স্টেশন আক্রমণ হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট হয়ে গেছে। এবং 23 সালে এবং 22 সালে 4.5 লাখ সরকারি দলের নেতাকর্মীদেরকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল। এই লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে। তো যৌথ বাহিনী নামান হলো অস্ত্র উদ্ধারের জন্য। অস্ত্র গেল কোথায়? অস্ত্র গেল কোথায়? সেনানিবাসে আর্মি চিফ নিজে ঘোষণা করলেন 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। কোথায়? তার লিস্ট জানেন না তো আমরা। এখন আমরা দেখি যে ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, বাগানে ঘুরে বেড়ায়, বৈঠক করে, দুবাই ঘুরে বেড়ায়, বিভিন্ন দেশে চলে গেছে। আবার আপনি দেখেন যে ফরেন মিনিস্টার ছিল হাসান মাহমুদ, আজ পলক এয়ারপোর্টে একই সাথে ধরা পড়লো। পলক জেলখানার ভিতরে হেঁটে বেড়ায় গেছে। অর্থাৎ আওয়ামী লীগের সবগুলো অর্গানাইজারকে পার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা কি করলো? এটা সরকারের এটা কি কেউ প্রশ্ন করেছে? দুই, আপনি করছেন, আপনি পৃথিবীতে একটা নজির দেখাতে পারবেন যে একটা রিমান্ডের আসামি 6টা হত্যা মামলা এক হিয়ারিংয়ে লোয়ার কোর্ট জামিন দিয়ে দেয় এবং সে বিদেশ চলে যায়? সাবের হোসেন চৌধুরী। তা আইনের বিচার কোথায় আছে? আইনের শাসন কোথায় আছে বলেন? তারপরে আসেন আপনার 21শে গ্রেনেড হামলা, বোম ফুটেছে, মানুষ মরেছে, সবাই খালা। এইটা 1/11-এর সময় তদন্ত হয়েছে, সেখানে তারেক রহমানের নাম নেই। 68 জনের সাক্ষী হয়ে গেছে, এখন রায় ঘোষণা হবে। এরপরে কাহার আকুনকে আনলো, সে আওয়ামী লীগের নির্বাচনও করছে, পুনঃ তদন্ত করে সবগুলো ঢুকাই দিল তারেক রহমান সহ। তা আপনি যে বললেন যে কেউ সব খালাস, কেমন বিচার বিভাগ? ওখানে বোম ফুটছে সত্য, মারা গেছে সত্য, আপনি পুনঃ তদন্ত করে যদি তারেক রহমানরা তারপরে খালাস করে দিতেন, তদন্তই করলো না, তাহলে এই জিনিসটা কোশ্চেন রয়ে গেল না? এটা তো রয়ে গেল যে 21শে গ্রেনেড হামলা হয়েছে, মানুষ মরেছে, বোম ফুটেছে, আসামি নাই, সব খালাস। ওটাও একটা বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল, ওটাও তো তদন্ত হয়েছে, পুলিশই তদন্ত করছে। এখন কার সাহেব তদন্ত করে বিতর্ক। তারপরে আসেন 10 ট্রাক মামলা, হ্যাঁ, এখানেও সব খালাস। 10 ট্রাক মামলা, 10 ট্রাক অস্ত্র, 10 ট্রাক অস্ত্র তো আসছে, হ্যাঁ, এটার জন্য তো মামলা হয়েছে। তা আপনি পুনঃ তদন্ত করলেন না কেন? না করে এই যে প্রশ্ন, বড় প্রশ্ন বিচার বিভাগ সম্মুখীন করলো, তা আইনের শাসনটা হবে কি করে? আমার বিশ্বাস রাখে, এই যে এখন আমি কথা বলতেছি, আমাদের তো 10 ট্রাক মামলা খালাস, 21শে গ্রেনেড হামলা, 6 হত্যা মামলার আসামি বেল, তা আমাকে ধরে নিয়ে ঝুলাই দিল। আমি আসছি আপনার কাছে। সৈয়দ আশরাফ পাপিয়া, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। এক্ষেত্রে ভাই যেটা সো হোয়াট ইজ নেক্সট, আসলে এখন কি হবে, আসলে কোন পথে বাংলাদেশ? আর নির্বাচনের কথা আপনারা বলছেন, সেটাই কবে হবে, কিভাবে হবে? এখানে ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। এবং যেমন আপনি আমাকে বারবার প্রশ্ন করেছিলেন এর আগে যে আওয়ামী লীগ যাবে কবে, যাবে কবে, তাই বললাম স্বৈরাচারী অ্যাটিটিউড দেখে সময় নির্ধারণ করা খুব ডিফিকাল্ট। যাবে, তবে আমি দিনক্ষণ তারিখ দিয়ে বলতে পারবো না কবে যাবে, কারণ যত দিন যাচ্ছে ও তত মরিয়া হয়ে যাচ্ছে, তত বেশি শক্তিশালী হচ্ছে স্বৈরাচারকে ধারণ করে। তো তাহলে এক্ষেত্রে বলা খুব কঠিন। আর ইনাদের যেটা ব্যাপার, ইনারা যেটা করে আসছে 111 থেকে শুরু করে, ঘাদানিক থেকে শুরু করে এবং অদ্যাবধি যেগুলো করে আসছে, এনারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। কারণ এনাদের খুব শখ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার, দল গঠন করার, কিন্তু ইনাদের নিজেরাই বুঝতে পারছে যে মানসিকভাবে ওনারা দৈন্যতা প্রকাশ করছে। কারণ রাজনৈতিক সংগঠন করে এই বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক সংগঠনকে নিয়ে ওনারা এতদিন বিষোদাগার করেছে, সমালোচনা করা খুব ইজি ব্যাপার, সেগুলো করেছে। তার বাইরে ওনারা কিছু দাঁড় করানোর মতো মানসিক চিন্তা চেতনার শক্তি সাহস এনাদের নাই, যার কারণে ইনারা এখন চিন্তা করছে তাহলে আমাদের কি হবে, আর আমরা কি পেলাম, পাবোটা কি, পার্মানেন্ট পেতে চাই, আর আমরা কি হবে, এই হবের চিন্তার পার্মানেন্ট পাওয়ার চিন্তায় ওনারা এখন বিভোর হয়ে আছে। এই বিভোরের ভিতরে ওনারা এখন পাওয়ার পথ খুঁজবে আর হবার পথ খুঁজবে। এইটা খুঁজতে যদি কখনো সন্ধান পায়, ওই সন্ধান পাওয়ার পরে ওনারা তখন একটা উপসংহার টানার চেষ্টা করবে। কিন্তু আপাতত এরা গন্তব্যহীন, লক্ষ্যহীন, মাঝিহীন অতল গহ্বরের সমুদ্রে এরা হাবুডুবু খাচ্ছে।
এই হাবুডুবু থেকে এরা তীরও পায় না, সাহায্যকারীও পায় না, নৌকা পায় তো মাঝি নাই, মাঝি আছে তো নৌকা নাই। আর গোটা সাগর জুড়ে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ওদের তামসা দেখতেছে, আমরা ওদের তামসা দেখতেছি। এখন ওরা তামসার পাত্র হয়ে নিন্দিত হওয়ার সুযোগ আছে। আবার জনগণের প্রত্যাশিত ভোটের অধিকার এইটা সংস্কার করে রাজনৈতিক দলগুলোকে একটা মোটামুটি গোছগাছের ভিতর সংস্কার করে, বিচার বিভাগ পরিপূর্ণভাবে সংস্কার করে, এবং শাসন আইন বিচার বিভাগ একটা কাঠামোর মধ্যে, যেই কাঠামোটা দেশের মানুষের প্রত্যাশিত কাঠামো, ইচ্ছা করলে আমি ক্ষমতায় যে পরিবর্তনযোগ্য নহে, আবার পরিবর্তন করতে গেলে যেইভাবে আমরা গঠন করলাম সেইভাবেই পরিবর্তন করতে হবে, শুধু সংসদের একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই নয়। এইরকম কিছু বিষয়বস্তু এখানে আনতে হবে, এনে ওনাদেরকে যত দ্রুত সম্ভব ফেয়ার নির্বাচনের দিকে ওনাদের চলে যাওয়া দরকার। দেখেন, ওনারা রাষ্ট্রের এমপি সংসদ নির্বাচনে যায় না, ওনারা ইউপি নির্বাচনে যায়, ওখানে নেতৃত্ব সৃষ্টি করতে চায়, এবং ওখানে কাউকে একটা পক্ষ দিবে তৃণমূলে, ওরা একটা পক্ষ নিবে, যে তৃণমূলে ওদের মেম্বার কটা দাঁড়াচ্ছে, চেয়ারম্যান কটা দাঁড়াচ্ছে, পুরসভা ওরা সমর্থন দিয়ে কাকে কটা পাচ্ছে, দলের ভিতরে ভাঙন তৈরি ওরা এখন করবে। এই করে করে না নিচ থেকে এরা উপরে উঠতে চাচ্ছে। এটা অনেক সুদূর প্রসারী। আমি চাই না, জনগণ চায় না, আমাদের প্রত্যাশা এটা নয়। আমাদের প্রত্যাশা মোটামুটিভাবে সংস্কার করে একটা ফেয়ার ভোট দুক, ফেয়ারে যে আসবে তার কাছে ওনাদেরও যদি প্রস্তাবনা থাকে যে আমরা নির্বাচিত প্রতিনিধি না হওয়ার কারণে এই কাজগুলো আমরা করতে পারিনি, যে নির্বাচিত হবেন আপনারা এই কাজগুলো জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এগুলো করবেন, সেই প্রস্তাবনা দিক দিয়ে রাখুক। কমিটমেন্ট এক রাজনৈতিক সংগঠন, কোনো আলোচনাই তো নাই। হুটহাট করে রাত 10টায় ফোন দিলে লাফাতে লাফাতে রাজনৈতিক সংগঠনের নেতারা যাবে নাকি? যাদের ভিতরে ব্যক্তিত্ব আছে, যাদের ভিতরে জনগণের ভিত্তি আছে, জনগণ যাদের সাথে আছে, যাবে না তো। এইগুলো চিন্তা ভাবনার ব্যাপার। জি মিস্টার আজিজ। না দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন তো যে ছাত্ররা দল গঠন করবে, এবং এটা দরকার, কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। আমার বক্তব্য এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন হয়েছে, এখন এই সরকার একটা পক্ষ হয়ে গেছে, পক্ষ। সুতরাং ওই যে মির্জা আলমগীর গত বছরের মাঝখানে বলেছে, আমি বলি এই সরকার নিরপেক্ষ নয়, পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার করুক, সবগুলো দলকে ডেকে বসুক, তত্ত্বাবধায়ক সরকার করে একটা নির্বাচন করুক। আর এই ইলেকশন কমিশনও কিন্তু পুনর্গঠনের দাবি রাখে, কারণ চিফ ইলেকশন কমিশনার বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার যে সময় দিচ্ছে আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি। তার মানে তাহলে ভোটের সময়ও ওই আগের নির্বাচন কমিশনগুলোর মতো বলবে যে ভোট হয়েছে ধরেন 8%, 24% কইতে চায় প্রধান নির্বাচন কমিশনার, পিছন থেকে বলে দেয় না 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 48%, 48%। তারপরে দেখা গেল উনি ঘুমিয়েছিল। তো এই জন্যই বলছি, এই যে 3টে নির্বাচন করে গেল এই যে ইলেকশন কমিশন, তাদেরকেও অ্যাকাউন্টেবল করা দরকার। তারা মিথ্যা কথা বলেছে, নির্বাচন এই টার্ন আউট হয় নাই। তো সেটা বিচার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখন যে সবগুলি দল এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা উচিত যে আপনি যা সংস্কার করেন, যেটা পছন্দ হয় আমরা অবশ্যই রাখবো, বিবেচনায় রাখবো, যে ক্ষমতায় আসবে। বিএনপি তো একটা সংস্কার প্রস্তাব দিয়েই দিছে সবার সাথে আলোচনা করে, জামাতও তো একটা দিছে, জামাত তারা বসে সমাধান করুক। অন্তর্বর্তীকালীন সরকার তো পক্ষপাত হয়ে গেছে, তারা ছাত্রদের আন্দোলন করুক, ছাত্রদের হেল্প করুক, সমস্যা নাই, রাজনৈতিক দল করুক, সমস্যা নাই। একটা ফ্রি নির্বাচন আপনার তত্ত্বাবধায়ক সরকার করবে, ইলেকশন কমিশন যেটা থাকে থাকুক না। আমার মনে হয় যে এইটাই হবে বাস্তব সমাধান, নাইলে দেশ আমার মনে হয় ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। এর থেকে জাতিকে বাঁচানো দরকার। আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, এটার সাথে শুধু আমি একটু মানে ভাইয়ের সাথে আমি একমত, তার সাথে একটু যোগ দিচ্ছি যে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার একটা জায়গা লিমিট থাকতে হবে। তো জায়গা লিমিট অতিক্রান্ত করে এখন ধরেন এই যে প্রকাশ্যে একটা দলকে সমর্থন দিচ্ছে, বেশি ডাকাডাকি করছে, আমি নাম খোলামেলা আমি বলে দিলাম জামাত ইসলামকে, তো এইটাতে করে সরকারের মুক্তিযুদ্ধের চেতনা কোনোভাবেই যাতে ভুলুণ্ঠিত না হয় এইটা মাথায় প্রথম রাখতে হবে। আগে বাংলাদেশ পাইছি পশ্চিম দিগন্তের সবুজের বুকে লাল পতাকা, 55,598 বর্গমাইল সার্বভৌমত্ব,
যার সাথে খুশি তার সাথে চলতে পারেন, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের মর্যাদা, ৭১-এর শহীদের রক্ত, আত্মাহুতি, এগুলোকে কখনোই অবমূল্যায়ন করা যাবে না। এইটা এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে ভালোভাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং অ্যাডভোকেট সৈয়দ আশিফ পাপি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, ঘুরে ফিরে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটাই আসে এবং মুক্তিযুদ্ধকে কোনোভাবে অসম্মান অবহেলা করবার কোনো সুযোগ নেই। ইতিমধ্যেই সেই প্রবণতা আমরা দেখেছি এবং এমনকি এটাও দেখেছি আমরা আলোচনার মধ্যে, এখন ৪৭ আসে, ৭১ আসে, ২৪ আসে, মাঝখানতে ৯০ বা ৫৩ বছরে অনেক সংগ্রাম হারিয়ে যায়। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে আমার অতিথিরা বলছিলেন যে এটা রং ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কারা নিয়ে যাচ্ছেন, কিভাবে নিয়ে যাচ্ছেন, সেটি বিস্তারিত আমার অতিথিরা খোলামেলাভাবে, আমি বলবো অত্যন্ত সাহসের সঙ্গেই এই আলোচনাটা তারা করেছেন। দেশ কে চালাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে এবং সেই প্রশ্ন উঠছে, দেশ কি ঠিকঠাক মতো চলছে? ওনারা বলছেন চলছেন না। এবং এরা কি, যারা ক্ষমতায় আছেন তারা কি নিরপেক্ষভাবে একটা নির্বাচন করতে পারবেন? ইতিমধ্যেই সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থাৎ সেই সক্ষমতাও তাদের আছে কিনা সেটা একটা প্রশ্ন, নৈতিক অবস্থানও তাদের আছে কিনা সেটাও আরেকটা প্রশ্ন। সব মিলিয়ে যে অবস্থার মধ্যে বাংলাদেশ আছে সেটা অত্যন্ত একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই এবং সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং এই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে এবং সাধারণভাবে নাগরিকদের, যদি কেউ মনে করে থাকেন যেটা হয়েছে শেষ হয়ে গেছে ৫ই অগাস্টে বা ৮ই অগাস্টে নতুন করে যাত্রার মধ্য দিয়ে, পরিস্থিতিটা এখন আবারও জানান দিচ্ছে যে আসলে শেষ হয়ে যায়নি, এখনও অনেক কিছু বাকি আছে। আমরা চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশে উঠুক, কোনো রক্তদান আত্মদান যেন বৃথা না যায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।